যেই পা দিয়েছি, পা দিয়েই না হুট করে স্লিপ কেটেছে। আর স্লিপ কেটে আমি ওই সিঁড়িতেই বসে পড়েছি, মানে ধপ করে বসে পড়ার মতো বসে পড়লাম। বসে পড়ে এবার নিচে থেকে জল আসছে, প্যান্ট ট্যান্ট পুরো ভিজে গেছে, আর উপর থেকে চচ্চরে একটা রোদ পড়েছে। রাতের আড্ডা, কল্পনার এক নতুন রোমাঞ্চকর জগৎ, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জানাই রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আছি শুভ, আর আমার সকল বন্ধুরা আজকে হাজির হয়েছে। বন্ধুরা, আগের সপ্তাহতেই আমাদের একটি গল্প পোস্ট হয়েছিল, যে গল্পটা আমারই জীবনে ঘটে যাওয়া একটি ট্রাভেল মূলক ঘটনা। তো সেখানে আপনারা দেখেছেন যে কেমন ভাবেই আমার ভক্তির পথটা সুদৃঢ় হয়। আজকে সেই ঘটনাটারই পরবর্তী গল্প আপনাদেরকে শোনাবো। যেমন আপনারা শুনলেন যে আগের ভিডিওটাতে আমার কিভাবে এই জার্নিটা কষ্টদায়ক ছিল, যেমন ভাবে দেরি করে উপরে ওঠা, তেমন ভাবেই দেরি করে নিচে নামা। তো এবার আমরা কেদারনাথ থেকে পৌঁছে যাই টুংনাথের উদ্দেশ্যে। আমরা কেদারনাথের সোনপ্রয়াগে যখন বেরোবো, সেই বেরোনোর মুহূর্ততেই আমাদের একটি গাড়িওয়ালার সাথে পরিচয় হয়। তিনি বললেন যে আমাদেরকে টুংনাথে ছেড়ে দিতে পারে। তো সেই অনুপাতে আমাদের টাকা পয়সা নিয়ে কথাবার্তা হলো। এবার আমরা ওখান থেকে যে 10 জন ছিলাম, তারা সবাই মিলে গাড়িতে উঠলাম। বলে রাখি, ওখানে 9 জনা নিয়ে যাওয়ার পারমিট আছে, তো 10 জন খুব রিস্কের হয়ে যায়। তো আমরা 10 জন উঠেছি। উঠে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে হালকা বরফও পড়ছে। ওইখানে বরফ পড়া শুরু হয়েছে। আমরা সবে নামলাম, নেবেই দেখি স্নোফল হচ্ছে, একদম বৃষ্টির মতো করে গায়ের মধ্যে পড়ছে। তো ওই দিন যখন নামলাম, তখন না ওই আগের দিন কত বরফ দেখলাম, বরফের মধ্যে হাঁটলাম, এখানে এসেও বরফ। তো এক প্রকার না ইরিটেট লাগছে যে এত বরফ দেখিনি, আর এবার তো একদম পুরো বৃষ্টির মতো পড়ছে। তো আমরা ওই দিন রুম নিলাম টুংনাথে গিয়ে। তো এই রুম নেওয়ার পরে আমরা সেদিনটা ওখানেই ঘরের মধ্যেই কাটিয়ে দিলাম। তা নয়তো বাইরে বিভৎস ঠান্ডা ছিল, বিভৎস ঠান্ডা। ওই ঠান্ডার মধ্যে আমরা সবাই প্ল্যান করছি যে কালকে যেতে হবে সকালে, কিন্তু আজকে তো আর যাওয়া হবে না। তাহলে ভোরের দিকে আমরা বেরোবো, কিভাবে কি যেতে হবে, আবার জামা কাপড় সব। এবার যে দাদাটা নিয়ে গেছিল আমাকে, সেই দাদাটা বলছে যে ভাই, আগে তো অনেক খাটাখাটনি করে জিনিসপত্র উপরে নিয়ে গেছিস, এবার আর কিছু নিয়ে যাস না, ওই ঘরের মধ্যে রেখে যা। আমাদের এই ঘরটা 2 দিনের জন্য বুক করা। তো যথারীতি আমিও ওদের সাথে সাই দিলাম যে ঠিক আছে দাদা, আমি তো এমনি গা হাত পা ব্যথা, ব্যাগ নিয়ে কি যাওয়ার দরকার আছে? বলছে না, টুংনাথ আমরা রানিং যাব, দিনের দিন উঠবো, দিনের দিনই নেমে আসবো, তো ওরকম কিছু নিয়ে যেতে হবে না। তো পরের দিন আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে পরের দিন ওখান থেকে ভোর 5টা নাগাদ হাঁটা শুরু করলাম।
হাঁটতে হাঁটতে এবার সেই সেম আমরা 7-8 জন একসাথে বেরিয়েছি, তারপরে দরজা দিয়ে আরো 3 জন আমাদের সাথে অ্যাড হয়েছে। তো এরকম 10 জন মিলে আমরা হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে সবাই একটু যাচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে। আর আমি না মানে মন থেকে একটা জিনিস নিয়েছি যে এত সুন্দর জায়গা আর এত সুন্দর অনুভূতি এখানে আমি পাচ্ছি, তো আমি সবার আগে উঠবো। জানি না কিভাবে উঠবো, কিন্তু আমি সবার আগেই পৌঁছাবো। তো সেই নিয়ে প্রথম দিকে না খুব দৌড়ে দৌড়ে উঠছিলাম, সিঁড়ি দিয়ে খুব দৌড়ে দৌড়ে উঠছিলাম। উঠতে উঠতে কিছুটা দূর গিয়ে আবার হাঁপিয়ে পড়ি, হাঁপিয়ে পড়ার পরে আবার কিছুটা দূর ওরকম। তা একটা দাদা আমার সাথে বলল যে, ভাই তুই দৌড়ে উঠিস না, তুই তো পিছিয়ে পড়ার ভয়তে যাচ্ছিস, সমানে পা ফেল আর আস্তে আস্তে ধীরে ধীরে পা ফেল। তাতে কি হবে, তুই এক রিদিম বজায় রাখতে পারবি, যে রিদিমটা তোকে ব্রেক করবে না, তোর কষ্ট কম হবে, দেখবি তুই সবার আগেই পৌঁছাবি। হঠাৎ করে দেখলাম ওই দাদাটাও বলল। আমি বললাম, সত্যি এরকম হয় নাকি? বলছে, দেখ না করে, আমরা তো ওইভাবে উঠি। এবার রাস্তা দিয়ে ওরকম ভাবে আস্তে আস্তে করে উঠছি, পরপর সিঁড়ি ভেঙে ভেঙে উঠছি। ওখানে না সকালের দিকে খুব কম মানুষ থাকে, মানে আমরা যে টাইমে বেরিয়েছিলাম, আমরা বেরিয়েছিলাম ওই 5টা নাগাদ। তো 5টার সময় লোকজন একটু কমই থাকে, কিছু বাঙালি লোকজনও দেখছি, নন বাঙালিও দেখেছি। তো এরকম সবাই দেখে হাঁটছে, তো আমরাও হাঁটতে হাঁটতে যাচ্ছি। যেতে যেতে এবার আমি শর্টকাট নেওয়া শুরু করেছি। হালকা পাহাড়ের উপর দিয়ে উঠে যে সিঁড়িটা দিয়ে যাচ্ছে সেটা দিয়ে আর যাচ্ছি না, আমি ওই পাহাড় পেয়ে পেয়ে ওঠা শুরু করেছি। তা কিছু দূর গেলাম, যাওয়ার পরে একটা জায়গা পেলাম, বসার জায়গা, সেখানে একটু বসে রেস্ট নিয়ে চা খেয়ে আবার বেরোলাম। তো মোটামুটি আমার উঠতে সময় লেগেছিল, 5টায় বেরিয়েছিলাম, 8টার মধ্যে আমি টুননাথ মন্দিরে পৌঁছে যাই। এতটাই তাড়াতাড়ি পৌঁছে যাই। আমি যখন পৌঁছেছি তখন ওইখানটা পুরো ফাঁকা, পুরো ফাঁকা, আর বরফ মানে একদম পুরো সাদা চাদরে মুড়ে রেখেছে, এত সুন্দর। তো আমি ওখানে গেলাম, গিয়ে প্রথম যে ঘন্টাটা থাকে, ঢুকতে একটা বড় ঘন্টা আছে, সেই ঘন্টাটাকে বাজিয়ে আস্তে করে ঢুকি। মন্দিরে ঢুকলাম, মন্দিরে দেখি পুজো হচ্ছে। মন্দিরের আশেপাশেটা একটু ঘুরে টুরে নিলাম, নিয়ে ওখান থেকে চন্দ্রশিলা মন্দির দেখা যায়, ওখান থেকেও 1 কিলোমিটার দূর। তো আমি বললাম যে তাহলে যাওয়া যাক। এবার যাওয়া যাক তো বলছি, কিন্তু কেউ নেই আমার সাথে, এবার কি হবে? তা আমি ওখানে কিছুক্ষণ বসলাম, বসে দেখি একটা দাদা আসলো, ওর পিছন পিছনে আর একটা দাদা ঢুকলো। ওরা দুজন প্রথমে, আমি প্রথমে, তারপরে ওরা দুজন, তো টোটাল আমরা 3 জন উপরে আসলাম। তাই বলছি, দাদা উপরে দেখো। বলছি, কি? বলছি, ওই যে চন্দ্রশিলা মন্দির, যাবে নাকি? বলছে, ভাই গেলে তো হয়, কিন্তু এখন তো রোদ উঠে আসছে, কিভাবে যাবো? যে তুমি যাবা, না যাবা, আমি যাচ্ছি। আমি এগোতে গেলাম, এগোতে গিয়ে ওখানে গার্ড থাকে, ঠিক আছে, যে অফিসাররা থাকে, তারাই বলছে যে উপরে যারা উঠেছেন তারা নিচে নেমে আসছে, এই সময় তোমরা উঠো না। তার কারণ হচ্ছে ওই বরফ গলে যায়, মানে এই যে ধরো সারা রাত ধরে যে বরফ পড়ে, এই সূর্য উঠলে বরফ গলে পুরো জল হয়ে নিচে পড়ে। আর আমি বললাম যে ও কিছু হবে না, উঠে যাব। বলছে, দেখবেন সাবধানে, হিন্দিতে কথা বলছে। আমিও বললাম ঠিক আছে। আমি কিছু দূর ওঠা শুরু করে দেখি জল মানে আস্তে আস্তে না বেগ বাড়ছে, মানে প্রথম দিকে একটুখানি জলের স্রোত আসছে, তারপর আর একটুখানি আসছে, এই করতে করতে পাথরগুলো পুরো পিছল করে দিয়েছে। আমি প্রথম দিকে 2-3 ধাপ এগোলাম, এগোনোর পরে দেখছি তো পিছল খাচ্ছি, এবার কি হবে?
এবার হালকা করে না আমি আরেকটা সিঁড়ি পা দিয়েছি। যেই পা দিয়েছি, মানে বিশ্বাস করবে না, একটা এরকম হয় না যেটা মানুষ উপরে উঠে গেলে একটুখানি উঁকি মেরে নিচের দিকে দেখা, আমি নিচের দিকে তাকিয়ে দেখি পুরো খাদ। মানে আমি যদি ওখানে পড়ি তাহলে আমার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। যেই পা দিয়েছি, পা দিয়েই না হুট করে স্লিপ কেটেছে, আর স্লিপ কেটে আমি ওই সিঁড়িতেই বসে পড়েছি, মানে ধপ করে বসে পড়ার মতো বসে পড়লাম। বসে পড়ে এবার নিচে থেকে জল আসছে, প্যান্ট ট্যান্ট পুরো ভিজে গেছে, আর ওপর থেকে চচ্চরে একটা রোদ পড়েছে। সঙ্গে সঙ্গে না মাথাটা মানে ঘুরে গেল জাস্ট। এবার আমি ওই হাতটা রেখেছি, বাঁ হাতটা যেই রেখেছি, আর ঠিক বাঁ দিক চেপে আমি মাথাটা জাস্ট উকি করেছি, দেখি পুরো খাদ। মানে ওখানে যদি কেউ পড়ে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, মানে এরকম ডিপ। মানে কোনো কিচ্ছু নেই নিচে, পুরো কুয়াশা ওই খাদের মধ্যেখানে। ওর কোথায় কি আছে কেউ জানে না। তো আমি ওখান থেকে উঠলাম, উঠে মাথায় শুধু একটাই জিনিস আসছে, আমি যদি পড়ে যাই, ওদিকে বারণ করলো একজন, কি করব? বললাম না থাক, রিস্ক নেব না। তারপর আমি নিচে আসছি, আস্তে আস্তে বলছি যে আসলাম এত দূর, যদি যাওয়া যেত তাহলে তো খুব ভালোই হতো। তা আমি নিচে এসে ওই দাদা দুটোকে বললাম যে আর কেউ এসেছে? তা বলছে না, এখনো কেউ এসে পারেনি, তুই ফার্স্ট, আমরা সেকেন্ড। বাবা, কেদারনাথে যা করলি, সবার লাস্টে তুই, আর তারপরে এখানে এসে সবার আগে তুই। বললাম না সে তো হলো, উপরে জানো চন্দ্রশিলা মন্দির রয়েছে। চন্দ্রশিলা মন্দির, চল। আমি বলছি হ্যাঁ তাহলে চলো। এবার না আমি একটুখানি জোর পেয়ে গেছি, যে একা একা যাচ্ছিলাম, ভয় লাগছিল। ঠিক আছে চলো। এবারে আমরা আবার যাওয়া শুরু করলাম, তখন ওই গার্ডটাই আমাকে দাঁড় করিয়ে দিল এবং ওই দাদাগুলোকে বলল যে এর ওপরে আর যেও না তোমরা। সেম কথাটাই বললো যে এখন কিন্তু রোদ পড়ছে, তো এখন যেও না। তা দাদা বলছে কেন? বলছে এই যে জল নেমে আসছে, একটু পরে দেখবে আরো বেশি করে জল, মানে ঝর্ণার মতো জল পড়বে, ওপর থেকে দেখো লোকজন ফিরে আসছে। যদি চন্দ্রশিলা মন্দিরে যেতে হয় তাহলে তোমাকে যেতে হবে সূর্য ওঠার আগে। তো এই সূর্য ওঠার আগে যদি যেতে পারো ওই বরফ ঠেলে, তাহলে তুমি চন্দ্রশিলা মন্দিরে যেতে পারো, তাছাড়া যেতে পারবে না। তো ওই দাদাগুলো দেখলাম সঙ্গে সঙ্গে হাত তুলে দিল, ভাই যাবো না। আমার দাদা এত দূর, আমি আরো ওদেরকে বার খাওয়ানোর মতো যে দাদা যে করে হোক চলো না, এসেছি এত দূর, টুংনাতে এসে গেছি, চন্দ্রশিলা মন্দিরে যাব না, ফিরতে অসুবিধা হবে না, আরে ফিরে যাব। তখন ঘড়ির কাঁটাতে 11টা বাজে। তো দাদারা তো নাছর বান্দা, যে তুই গেলে যা, আমরা কেউ যাব না, কিন্তু হ্যাঁ বাড়িতে কিন্তু তোর মা বাবাকে কিন্তু আমরাই বলে এনেছি, সেটা মাথায় রাখিস। এবার ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করছে, আমি কি করব? আমি বললাম যে ছাড়ো, বাদ দাও, এসেছি যখন পরে আর একবার আসবো, তখন ঘুরে যাবো। তাই নিচে থেকে দাঁড়িয়ে একবার প্রণাম করলাম, করে দাদাদের বললাম তাহলে কি তোমরা নিচে যাবা? ও যে হ্যাঁ তাহলে চল নিচে যাই, খাওয়া দাওয়া তো করতে হবে, সকাল থেকে তো খাইনি। বললাম ঠিক আছে তাহলে চলো। এবার ওই যখন নিচে নামছি, এবার ওঠার সময় তো বরফ ছিল, ঠেলে গুতে উঠে গেছি। এবার নিচের সময় তো পুরো খাড়া সিঁড়ি, এবার জলও জমছে, বরফগুলো সব ধুয়ে ধুয়ে যাচ্ছে। এবারে ওই ঠেলে গুতে আস্তে আস্তে ধরে ধরে দেওয়াল ধরে ধরে নামছি। নামতে নামতে আমরা একটা জায়গায় এসে পৌঁছাই, যে সেই জায়গাটা ঘুরে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, কিন্তু ওখান থেকে যদি তুমি সোজা নামো তাহলে খুব তাড়াতাড়ি ওই নিচের দিকে সিঁড়িটা তুমি পেয়ে যাবে। আর ওই খাদটা এমন ছিল, মানে একদম পুরো খাড়া, পড়লে মরবা না, কিন্তু হাত পা ভাঙার চান্স থাকবে। আমিও আগেই বলেছি যে প্রথমবার কি করব, তাই দাদারা বলছে চল
দাঁড়িয়ে কি দেখছিস? বললাম না দাদা, ভাবছি এখান থেকে নামবো। বলছে নামিস না, বরফ বলছে শুনিসনি? আরে এখনো তো এখানে সূর্যই আসেনি, গাছ রয়েছে, কিচ্ছু হবে না। যা আচ্ছা, সূর্যের আলো, রোদ নেই, রোদ তো এদিক ওদিক ছড়াচ্ছে, গরম তো হচ্ছে, তুই নিচে নাম ভাই, আমাদের সাথেই নাম, ওখান থেকে নামিস না। বলছে এই তো লোকজন উপরে আসছে, এইখান থেকেই তো উপরে আসছে। বলছে উপরে আসা একরকম, কিন্তু নিচে যাওয়া সম্পূর্ণ আলাদা। ওই স্টেপ বাই স্টেপ যদি পা না ফেলতে পারিস তাহলে কিন্তু খুব সমস্যা। আরে ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আমি নেমে যাবো। তাই এই করতে করতে আমি প্রথম কিছুটা দূর নামলাম, দেখি দাদারা কিছুটা দূর গিয়েছে। তো আমি বললাম যে দেখো, আমি কিন্তু নামছি, তোমাদের আগে নেমে যাব। দাদারা রাস্তা ঘুরে নিচে এসে দাঁড়িয়ে পড়েছে, আমি তখনও নামতে পারছি না। কি সমস্যা? ওই যে লোকজনে হেঁটে গেছে, ওই চাপ পড়েছে, এবার ঘাসের আগায়ও তো বরফ জমেছিল, সেগুলোও জল হয়েছে, সেই জল হয়ে ভিতরগুলো কাদা হয়ে গেছে। আমি যেই পা দিচ্ছি ওই খাঁজে খাঁজে জল জমে গেছে, স্লিপ খাচ্ছে, আমি আর নামতে পারছি না। এবার এমন একটা জায়গায় এসেছে যে আমি মনে মনে ভাবছি যে আমি কি এখান থেকে ফিরে যাব না এখান থেকে লাফ দেব, কারণ আমি নামার আর কোনোভাবে উপায় পাচ্ছি না। তারপর অনেকক্ষণ ওখানেই বসে থাকলাম। তো ওই দাদা বলছে এবার কি নামবি নাকি ঝাঁপ দিবি, আর তুই লাফ দে, আমরা ক্যাচ ধরছি তোকে, এরকম মজা করছে ওরা নিচে থেকে। বলে না সস্তার তার তিন অবস্থা, আমার ক্ষেত্রে দাঁড়িয়ে তাই হয়েছে। যে উপাস দিয়ে ঘুরে গেলে আমি এতক্ষণে পৌঁছে যেতাম, ওরা চলে এসেছে, কি করব, যে লাভ দিদি। একজন নিচে থেকে বলছে ভাই তুই লাভ দে, একজন বলছে না ভাই তুই ঘুরেই আয়। আমি পড়ে গেছি মাঝখানে, যে যা হয় হোক, আস্তে আস্তে ধার বেয়ে নামার চেষ্টা করি, যদি পড়ে তো যাব কনফার্ম, আর পড়ে না গেলে তো বেরিয়ে গেলাম। তো আমি বললাম যে চলো শুরু করি। আবার ওখান থেকে উঠলাম, ধারেই কাত হয়ে বসেছিলাম আমি। ওখান থেকে আবার ধীরে 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 লোকজনের পা অনুসরণ করে আমি নামলাম। মানে নামলাম যখন, একজন তো এসে আমাকে মারবেই, আর একজন তো বকেই যাচ্ছে যে এনেছি সুস্থ, নিয়ে যাবো কি হাত পা ভাঙা, কি হবে তখন? ঘুরতে এসেছি, যা বলবো তাই শুনবি। আমিও দেখলাম যে ঠিকই বলেছে, রিস্ক একটা খুব হয়েছে, থাক আর লাফালাফি করে লাভ নেই, যেমন বলে তেমন চলি, তারপর দেখা যাবে। তো আমি ওখান থেকে আবার নামা শুরু করলাম। নামতে আমরা একদম পুরো গ্রাউন্ড লেভেলে চলে আসলাম। তারপর ওখানে নেমে আমরা খাওয়া দাওয়া করি, মানে দুপুরের খাওয়াটা হলো ওখান থেকে। খাওয়া দাওয়া করে তারপর আমরা রেস্ট নিলাম। আর আমাদের যাওয়ার তখন প্ল্যান হচ্ছে যে তাহলে আমরা যদি সবাই চলে আসি ঘন্টাখানিকের মধ্যে, তাহলে আমরা ওই রাত মানে সন্ধ্যেবেলাতেই বেরিয়ে যাব। ঠিক আছে, মানে আমরা মোটামুটি 1টা-1:30টার মধ্যে নেমে গেছি নিচে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আরো কিছু জন মানুষ রয়েছে যারা নামছে। তাহলে যদি খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে আমরা ওই দিন বিকেল বেলায় গাড়ি বুক করে আমরা বদ্রীনাথ বেরিয়ে যাব। তো বদ্রীনাথ বেরোতে গিয়ে এবার আমাদের সামনে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ালো, ওখানকার যারা লোকাল গাড়ি চালায় তাদের সাথে। তারা বলছে এই রাতের বেলা কেউ যাবে না, এই রাতের বেলা এখান থেকে নামা যাবে না, কোনো মতে নামা যাবে না। একজন খুঁজে 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 বললো যে হ্যাঁ যাব, কিন্তু আমাদের চার্জ বেশি লাগবে, বেশি না দিলে আমরা যাব না। ওখান থেকে আবার চার্জ বেশি দেওয়া হলো, দিয়ে আমরা নামলাম। ওখান থেকে রওনা দিলাম, তখন বাজে ওই 5টা। ঠিক আছে, 5টা। তো আমরা টার্গেট নিয়েছি যে আমরা 9টার মধ্যে পৌঁছে যাব। তো 9টা খুব বেশি হলে হয়তো 10টা হবে। এবার রাস্তা থেকে যেতে যেতে ওনাদের ফোনে একটা ফোন আসে যে বদ্রীনাথ আজকে বন্ধ। কেন?
মনে আছে যে আমার আগের ঘটনাতে একটা কথা বলেছিলাম যে পিএম এসেছিল, তো ওই পিএম বদ্রীনাথেও আসবে। ওখান থেকে দরজা বন্ধ হয়ে যাবে কেদারনাথের, তো ওখান থেকে পুজো দিয়ে বদ্রীনাথে উনি আসবেন, স্টে করবে। যেদিন আসবে সেদিন আমরা রাস্তায়। ওই জন্য কি হলো, ওনারা বললো তাহলে যাওয়া তো যাবে না, ওখানে পিএম ঢুকছে মানে সমস্ত কিছু বন্ধ করে দেবে। আমরা ওরকম অর্ধেক রাস্তাতে আসলাম, এসে দাঁড়ালাম ওখানের একটা জায়গাটার নাম ঠিক আমার এই মুহূর্তে মনে নেই। তো ওই জায়গাতে আমরা আবার হোটেল নিই, সেদিন রাতে স্টে করে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা পরের দিন যাব। মানে আমাদের ওই যে এক্সট্রা চার্জ দিয়ে আসাটাও আমাদের কাছে ব্যর্থ হলো। তো ওখানে আমরা রাতে ছিলাম, পরের দিন ভোরবেলা আবার গাড়ি বুক করা হলো। ওখান থেকে হয়তো হাতে গুনে মানে 50-60 কিলোমিটার হয়তো দূরে ছিলাম আমরা আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যেতাম। তো আবার ওরকম গাড়ি বুক করার পরে আমরা পরের দিন পৌঁছালাম সকাল সকাল বদ্রীনাথে। তো বদ্রীনাথে সবাই বললো হোটেল নেবে। এবার হোটেল নিতে গেলে আমাদের এদিকে আবার টাকা পয়সা একটুখানি ক্রাইসিস তৈরি হচ্ছিল। ওই জন্য বললাম যে তাহলে একটা সস্তার কিছু দেখো। তখন ওখানে আশ্রম আছে, ওই আশ্রমে গিয়ে বুক করা হলো। তাও টাকা নিয়েছিল, যতটুকু ওনাদের ছিল ততটুকুই নিয়েছিল। আমরা ওখানে সকালে পৌঁছে ওখানে ফ্রেশ হলাম, হয়ে সবাই বললো যে তাহলে চলো বদ্রীনাথ ঘুরে আসি। আমরা ওই দুপুরবেলার দিকে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে ওখানে ব্রিজ আছে, একটা খুব সুন্দর ব্রিজ। আর যেহেতু পিএম গেছিল সেহেতু পুরো বদ্রীনাথটাকে ফুল দিয়ে সাজিয়েছিল, আর এত সুন্দর লাগছে, মানে মন্দিরটা পুরোটাই ফুল দিয়ে সাজানো। যেদিন পিএম বেরিয়ে গেছে আমরা ঠিক তার পরের দিন ঢুকছি, তো ফুল টুলগুলো নষ্ট হয়নি, খুব সুন্দর পরিবেশ। আমরা গেলাম, যাওয়ার পরে ওখানে পুজো হচ্ছে। এবার সেই দিন সন্ধ্যেবেলার মধ্যে পাট বন্ধ হয়ে যাবে, আমরা আর দর্শন করতে পারবো না। যে করেও ওই ভিড় ঠেলে লাইনের মধ্যে থেকে গলে টলে আমরা ঢুকেছি। কয়েকজন বাইরেই থেকে গেছে, আমরা কয়েকজন ছিলাম 4-5 জন মতো, একসাথে ঠেলে গুতে ঢুকে গেছি। ঢুকে গিয়ে ওদের সিস্টেম আছে যে কিছু টাকা দিলে তুমি ঠাকুরের একদম সামনে গিয়েও দর্শন করতে পারবে। আমরা ওই সব লাইনের মধ্যে যাইনি, আমরা সামনাসামনি ঠাকুরকে যতটা পেরেছি দর্শন করেছি। ওখানটা ঘুরলাম, ঘুরে সেই দিন রাতের বেলা আসলাম, খাওয়া দাওয়া হলো। আর ওই রাতের বেলাতে ওই দাদারা ঠিক করলো যে তাহলে এখানে তো মোটামুটি ঘোরার জায়গা হয়ে গেছে, আমাদের যা যা ছিল টাইটেরিয়া সেগুলো আমরা ফুলফিল করে ফেলেছি অলরেডি, তাহলে এবার চলো হরিদ্বারই যাই। এবার ওখানে রাতের বেলা কথা হলো তাহলে কবে যাওয়া যাবে, তাহলে কালকেই চলো। সবাই মিলে বললো যে এখানে তো দেখা হয়েই গেছে, এরপরে তো মন্দির বন্ধ হয়ে যাবে, তাহলে আর এখানে থেকে করবোটা কি। তো আমরা ওই দিন দুপুরবেলা বেরোলাম, বেরিয়ে গাড়ি ধরে আমরা আসলাম হরিদ্বারে এসে আমরা রুম নিলাম। আবার রুম নিয়ে এবার কথা হলো যে দেখো আমাদের হাতে আর 2 দিন সময় আছে, একদিন আমরা রামঝোলা লক্ষ্মণঝোলা যেতে পারি, গিয়ে ওখান থেকে সেদিনটা থেকে পরের দিন আসবো, এসে লোকাল যা এরিয়ায় আছে সেগুলো ভিজিট করে আমরা বেরিয়ে যাব। আর এই বলতে বলতে আমাদের সাথে যারা গেছিল তাদের 2 জনের শরীর খারাপ হয়, মানে বলতে পারো পেট খারাপ টাইপের। তো ওই জন্য ওই যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে যায়। বললো তাহলে আমরা এখানেই থাকি সবাই মিলে, কারণ কয়েকজন যাবে, 2 জন ঘরে পড়ে থাকবে কেমন লাগে জিনিসটা, তাহলে পরে আর একবার আসা যাবে। এবার আমরা ওই দিন চলে গেলাম মনসা মন্দির দেখার জন্য, সেও পাহাড়ের উপরে। এবার ওখানে গিয়ে অতটা সিঁড়ি, আমরা এতটাই মানে কম সময়ের মধ্যে এতটা ঘুরছি,
তো সবারই গা হাত পা ব্যথা, তো ওখানে রোপওয়ের ব্যবস্থা ছিল। তাহলে সবাই মিলে টাকা তুলে কথা হলো যে তাহলে চলো রোপওয়ে ধরেই যাও, রোপওয়ে ধরে যাব, ওখানে কিছুক্ষণ বসবো, আবার রোপওয়ে ধরে ব্যাক করবো। তো আমরা রোপওয়ে ধরে উঠলাম। নিচের দিকটা এত সুন্দর লাগলো না, মানে হয়তো আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলেছি, কিন্তু ও জিনিস ছবি তোলা বা ভিডিওতে দেখা সম্পূর্ণ আলাদা। সামনাসামনি যে অনুভূতি আর ওই ছবি বা ভিডিওর মধ্যে সে অনুভূতি পাওয়া যায় না। তো জীবনের ঘোরাটা একটা কি জানো তো, মানে খুব বড় একটা অধ্যায়। আমি যে জিনিসটা ফিল করেছি যে মানুষ হয়তো অনেক টাকা ইনকাম করতে পারে, অনেক কিছু ভালো মন্দ খেতে পারে, কিন্তু ঘুরতে যাওয়ার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। মানে যে অনুভূতিটা তোমাকে লাখ টাকা দিলেও মনে হয় পূরণ হবে না। আর বিশেষ করে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া আলাদাই একটা অনুভূতি। ওই অনুভূতি সঙ্গে নিয়ে আমরা নিচে নামলাম। নিচে নেবে সেদিনটা আমরা গঙ্গার আরপার করে ঘুরে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমি আর একজন মিলে ঠিক করলাম গঙ্গায় তো আসলাম, তাহলে কি একটু স্নান করবো না, তো গঙ্গার জল মাথায় ঠাকাবো না। তো সবাইকে বললাম যে যাবি কি না, বললো যে না যাবো না, এখানে এসেছি আবার গঙ্গায় স্নান, একেই শরীর খারাপ হচ্ছে। তাহলে কে যাবি যাবি না যাবি, আমি আর এই দাদা চললাম। তারপরে সকালে গেলাম, গিয়ে স্নান করলাম, স্নান করে ওখান থেকে পুজো দিলাম, ওই পাশেই ঘাট আছে, সবাই পুজো দিচ্ছে, আমরাও পুজো দিলাম, দিয়ে রিটার্ন আসলাম। এসে কথা হলো ওখানে আমাদের এখানের একজন থাকে, আমি তাকে চিনি না, তো বললো যে ও এখানে থাকে যখন তাহলে ওর রুমটাতে একবার আমরা ঘুরে আসি। আমরা গেলাম ঘুরতে, তো ঘুরে টুরে ওখান থেকে ব্যাক করলাম রাতে। রাতে এসে খাওয়া দাওয়া করলাম, করে পরের দিন বিকেলবেলায় আমাদের ট্রেন ছিল, ওখান থেকে গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে থাকলাম। পরের দিন সকালে আমরা যে যার মতো আবার ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম যে চলো এবার ট্রেন ধরতে হবে। তো ওই জন্য সেদিনটা তো আমরা সকালের দিকটাতে একটু ঘুরে টুরে নিলাম, যা কেনাকাটা ছিল ওখান থেকে কিনে কেটে। এখানে একটা ঘটনা ঘটেছিল, তো ঘটনাটা খুব হাস্যকর। কি হয় যে প্রথমবার বাইরে বেরিয়েছি, তো প্রথমবার যখন বাইরে বেরিয়েছি বাড়ির জন্য তো কিছু নিয়ে আসতে হয়। এবার বাড়ির জন্য নিয়ে যাব, কাকার জন্য নেব না, আচ্ছা কাকার জন্য নেব, জ্যাঠার জন্য নেব না, তো জ্যাঠার জন্য নেব, পাশের বাড়ির জন্য নেব না, পাশের বাড়ির জন্য দেবো, আরে মামার বাড়ি দেবো না, মাসির বাড়ি দেবো না, এই করতে করতে একটা খুব বড় সড়ো একটা লিস্ট তৈরি হয়ে গেল। এবার লিস্ট তৈরি তো হয়েছে, এবার কি দেব? তো আমি ঠিক করি যে ওখানে ফটো ফ্রেম ছিল, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথের সব মিলিয়ে 4 ধামের ফটো দেওয়া ছিল। তো ফটো আমি সবার জন্য কিনি। এবার কিনতে কিনতে প্রায় 1 ব্যাগ হয়ে যায়, বড় ব্যাগের 1 ব্যাগ। আর যখন কিনছি তখন আমার সাথে একটা দাদা গিয়েছিল, সেই দাদাটাকে আমি বলি দাদা কি করব, এত হয়ে যাচ্ছে। বলছে ভাই প্রথমবার ঘুরতে এসেছিস তো, অত বাড়ির জন্য নেয় না, হাতে গোনা কয়েকটা নে, বাদ বাকি চল, আমরাও তাই করি। এত জিনিস তুই নিয়ে বইতে পারবি না তো, শেষকালে কে বইবে, সবার কাছে লাগেজ হয়েছে, সবাই জামা কাপড় কিনেছে, তুইও কিনেছিস, তাহলে এখন এইসব। আমি বললাম সে তোমাদের কারণ নিতে হবে না, আমিই নেব। কটা ব্যাগ, একটা তো পিঠে আছে, একটা হাতে হয়েছে, আর একটা নিয়ে নেব। আমি গেছি একটা ব্যাগ নিয়ে, হয়েছে আমার কাছে 2টো ব্যাগ, তারপর আমি একটা ব্যাগ নিচ্ছি শুধুমাত্র ফটো ফ্রেমের জন্য। পুরো লাগেজ ব্যাগের মতো একটা বড় ব্যাগ হয়ে গেছে ফটো ফ্রেম।
আমি নায়না হলেও হয়তো ওখান থেকে 30-40 পিস ফটো ফ্রেম কিনেছি, মানে আমার ফ্যামিলিতে সবাইকে দেওয়ার জন্য, সবার ঘরে একটা করে থাকবে। তো কিনে তো নিয়েছি, প্যাকিং হচ্ছে, সবাই প্যাকিং করছে, আমিও করছি, কোনো রকমে নিয়ে বেরিয়েছি। সবাই বলছে, শুভ আমারে কটা দিস, ও বলছে আমারে কটা দিস। হ্যাঁ হ্যাঁ, আগে তো নিয়ে পৌঁছাই, তারপরে না বাঁচলে দেব। এই করতে করতে আমি বেরোলাম, সবাই বেরোচ্ছে, এবার গাড়ি ডাকা হলো, গাড়িতে সব জিনিসপত্র লোড করা হলো, হয়ে স্টেশনে যাচ্ছি। স্টেশন থেকে নায়না হলেও 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা তো চিনি না, আমাদেরকে বলেছে এই তো এখানে স্টেশন। আমরাও নেমে গেছি। এবার যাকেই জিজ্ঞাসা করি সে বলছে ওই সামনে, যাকেই জিজ্ঞাসা করছি সে বলছে ওই তো সামনে, ওই তো সামনে। এবার আমি তো ওই 3টে ব্যাগ নিয়ে কোনো রকমে আসতে পারছি না, হাঁটতে হাঁটতে দেখি সবাই চলে গেছে, আমি পিছনে পড়ে রয়েছি। এবার না পেরে ওই দাদাকে ফোন করলাম, দাদা কোথায় আছো, একটু নিয়ে যাও, আমি না পারছি না। তখন ওই দাদা বলছে, পারবো না, তুই যখন নিয়ে এসেছিস তুই নিয়ে যাবি, পারবো না। তো শুনে হেভি রাগ, সে এরকম করছে, এরকম আসলাম একসাথে, আমাকে না নিয়ে চলে যাবে। আমি কোনো রকমে ঘাড়ে তুলে ওই ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে দেখলাম সামনে থেকে একজন আসছে, এসে বলছে দে, অনেক নিয়েছিস। তার পিছন পিছন দেখলাম আর একজন আসলো, এসে বলছে ঠিক আছে নে, তুই অর্ধেক ধর আমি অর্ধেক ধরি, বলে ওরা দুজনই ওই ব্যাগটা নিল। আর আমি ওই পিঠের ব্যাগটা আর সাইডে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগ দুটো নিয়ে স্টেশনে পৌঁছালাম। স্টেশনে পৌঁছে তো সবার মুখ তো গরম, যে একটা ব্যাগ নিয়ে এত লোক, তার মধ্যে এতগুলো ব্যাগ কে সামলাবে, হ্যান তেন, সবার কথা শুনছি। শুনতে শুনতে কোনো রকমের ট্রেনে উঠলাম, উঠে তারপর আমরা হাওড়াতে এসে নামলাম। তো এই ছিল আমার ঘটনা। তো সবাইকে বলবো যে জীবনের একটা মুহূর্তে অবশ্যই ঘুরবেন, তা নয় তো জীবনটা অনুভব করারও বিষয়। তো অনুভব করতে গেলে একমাত্র উপায়, সেটা হচ্ছে ঘোরা। সে যেমন ভাবেই হোক, টাকা কম থাকলে আরো বেশি ঘুরে মজা পাবেন, যেটা আমার অনুভূতি ছিল। আমি কিভাবে ঘুরেছি, কিভাবে টাকা জোগাড় করেছি, সেইগুলো যদি এক নজরে দেখা যায় না, বিশাল অনুভূতি, যে অনুভূতির ভাগিদার আর কেউ নেই, শুধু আমি। আমি বলবো সমস্ত দর্শককে, আমাদের যত ভাই বোনেরা রয়েছে, তোমাদের বয়স যদি কম হয় তাহলে তোমরা অবশ্যই জীবনে ঘোরো, কারণ জীবনের ওই ঘোরার অনুভূতিটা না খুব দুর্লভ। বন্ধুদের সাথে পাহাড়ে যাও, সমুদ্রে যাও, মরুভূমিতে যাও, কিন্তু যাও, অনেক কিছু সামনে আসবে, অনেক কিছু জানতে পারবে। সেটা ঠাকুরের স্থান হতে পারে, সেটা বিভিন্ন রকম ঘোরার জায়গা হতে পারে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আজকের মতো শুভরাত্রি।